নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনা নিচ্ছে রাশিয়া। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে জেনেভায় শান্তি বৈঠক, থাকবে ইরান। তুলসীর মালা বিতর্কে অবস্থান বদল প্রধান শিক্ষিকার, নিঃশর্তে ক্ষমা চেয়ে ফতোয়া প্রত্যাহার। সোনাগাছির যৌন কর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত সুকান্তর, দাবি কুণাল ঘোষের। কাল ভোটের নিচ থেকে উদ্ধার ভাটপাড়া তৃণমূল নেতার খুনের সাক্ষীর দেহ। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবার যুদ্ধের রূপ নিতে চলেছে। ইরানের পরমাণু কেন্দ্রে ও সেনা ঘাঁটিতে হামলার পরে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে তেহরান। এরই মধ্যে আগামীকাল শুক্রবার জেনেভায় ইউরোপ গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচি। এই বৈঠকে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। ইসরায়েলের মিত্র দেশ আমেরিকা এই সংঘাত স্থগিত নিয়ে কোনো মন্তব্যই করেনি, বরং খোলাখুলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে ইজি টার্গেট বলে উল্লেখ করেছেন এবং নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছেন। ইউরোপ কিন্তু ঠিক তার উল্টো পথে হেঁটে কূটনৈতিক পথে সমাধানের জোর দিচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমে IRN এর রিপোর্ট, এই বৈঠকে যোগ দিতে ইরানের বিদেশ মন্ত্র জেনেভায় যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউরোপীয় কূটনীতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম APকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এই বৈঠক নিয়ে যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, জার্মান, ব্রিটেন সহ ইউরোপিয়ান দেশগুলি। এই বিবৃতিতে জানানো হয়েছে প্রত্যেক পক্ষকেই সংযমী হতে হবে। ওই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বৃদ্ধি পায় এমন কোনো পদক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে এবং কূটনৈতিক পথে ফিরতে হবে বলে জানিয়েছেন তারা। ইউরোপে এই তিনটি দেশের সঙ্গে E3 বলেই পরিচিত। এর আগে 2015 সালে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দেশগুলির। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছেন ভারতের সঙ্গে 2030 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য মস্কোর কর্মপরিকল্পনা শীঘ্রই চূড়ান্ত করা উচিত। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশন ভাষণ দিতে গিয়ে পুতিন ঘোষণা করেছেন মস্কো তার মূল্য অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যার মধ্যে ভারতও রয়েছে। তিনি বললেন, আমি মনে করিয়ে দিতে চাই যে আমরা মূল অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা পরিকল্পনা প্রস্তুত করতে সম্মত হয়েছি। পুতিন জোর দিয়ে এও বলেন, ভারতের মতো দেশগুলির সঙ্গে কর্ম পরিকল্পনা শীঘ্রই সম্পন্ন করা উচিত। আমরা ইতিমধ্যেই তেল এবং গ্যাস রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নির্ধারণ করেছি। এটি অর্জনের জন্য আমরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব, বাণিজ্যর বাধা অতিক্রম করে নতুন বাজার অনুসন্ধান করব, পরিকাঠামো তৈরি করে বিনিয়োগ সহযোগিতা আরও নিবিড় করব। এই বছর সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামস 2025 এর মূল বিষয় ছিল শেয়ার্ড ভ্যালু, দ্য ফাউন্ডেশন অফ গ্রোথ ইন আ মাল্টিপলস ওয়ার্ল্ড। পুতিন বলেছেন, এই নতুন বিশ্ব ব্যবস্থা স্বাভাবিকভাবেই সূর্যের মতো উদীয়মান হচ্ছে, এটি থামানোর কোনো উপায় নেই। তুলসীর মালা পরে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে। এই বিতর্কের জেরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। 24 ঘন্টার মধ্যে নিজের জারি করা নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি নিঃশর্তে ক্ষমাও চাইলেন তিনি। তুলসীর মালা পরে আসা যাবে না স্কুলে, এমনই একটি ফতোয়া সংক্রান্ত অডিও ছড়িয়ে পড়েছে বারাসাত সদরে। অভিযোগ ওঠে, এই অডিও কণ্ঠস্বর বারাসাতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তীর। তার সেই ফতোয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সদর এলাকায়, সমালোচনার ঝড়ও উঠেছে অনেক। এমনকি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তথা কাউন্সিলর চম্পক দাস ও এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন।
দাবি করা হয়েছে, ঘরের বাইরেই চাপের মুখে এই নির্দেশ প্রত্যাহার করেছেন প্রধান শিক্ষিকা। নিজের মত বদলে ক্ষমা চাওয়া নিয়েও অনেক কথা উঠেছে। তিনি ক্ষমাও চেয়েছেন সকলের কাছে। তুলসীর মালা বিতর্কে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষিকার দাবি করেন, আমি যা বলেছিলাম তা অনেক খারাপ কথা বলেছি বা আমি যা বলেছিলাম তা অপব্যাখ্যা করেছি। বিতর্কে এই যে পর্যায়ে পৌঁছাবে তা আমি বুঝতে পারিনি। আমি একটা ভাবনা থেকে এই কথাটা বলেছিলাম। আমি আগেও বলেছি, আবারও বলবো, আমি ঠাকুর ভক্ত। তুলসীর মালা পরে আসবেন না, এই ধরনের ফতোয়া আমি জারি করতে পারি না, করিওনি। কিন্তু তুলসী অপমান যাতে না হয় তাই ভেবেই বাচ্চাদের আমি স্কুলে ইউনিফর্মে এটি পড়তে বারণ করেছিলাম। কিন্তু সেটা যে এমন জায়গায় যাবে তা আমি ভাবতে পারিনি। এই জন্য আমি অনেক দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। 4 দিন ধরে নিখোঁজ ছিলেন তৃণমূলের নেতা অশোক সাউ, খুনের অন্যতম সাক্ষী। এই নিখোঁজ দিলীপ সাউয়ের দেহ মিলল কালভার্টের নিচ থেকে। তার রহস্যময় মৃত্যুর এবং খুনি ঘিরে শনিবার উত্তল হয়ে উঠেছে উত্তর 24 পরগনার জগদ্দল থানা এলাকা। ক্ষিপ্ত বাসিন্দারা স্থানীয় দোকানপাটকে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও চলে তুমুল বিক্ষোভ। পরে জগদ্দল থানা পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের বক্তব্য, এই নিয়ে ব্যারাকপুরের কমিশনারেট ডিসি তিনি বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের ফলে নিখোঁজ অবস্থায় তাকে কালভার্টের নিচে পড়ে যেতে পারেন। তার জেরে এই মৃত্যু কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত হলেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। পুলিশের সূত্রে খবর, বছর 45-এর দিলীপ সাউয়ের দেহ কালভার্টের নিচে উপড়ে হয়ে পড়েছিল। তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে দিলীপের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। খুন না দুর্ঘটনা তা নিয়েও খতিয়ে দেখছে পুলিশ। দেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে তদন্তকারীরা। পুরো ঘটনা গত বছরের 13ই মে নৈহাটির বিধানসভায় উপনির্বাচনের দিন জগদ্দলে প্রকাশ গুলি করে খুন করা হয় তৃণমূলের নেতা অশোক সাউকে। এই দিন পালঘাট রোডে স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন ভাটপাড়া পৌরসভায় 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভাপতি অশোক সাউ। সেই সময় আতঙ্কিত দুষ্কৃতীরা এসে এলো পাথারি গুলি চালায় তাকে লক্ষ্য করে। গুলিতে ঝরঝর হয়ে পড়ে অশোকের দেহ। সেই খুনের ঘটনায় তদন্তে নেমে একে একে খুনিদের গ্রেপ্তার করতে থাকে পুলিশ। বর্তমানে তারা সকলেই জেলে রয়েছেন। অশোক সাউ খুনের অন্যতম সাক্ষী ছিলেন তার কাকার ছেলে দিলীপ। তারই মধ্যে চলতি মাসের 17 জুন থেকে আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের লোকজন তার সন্ধান পেতে আত্মীয় স্বজনদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন, কিন্তু তারপরেও হদিশ মেলেনি দিলীপের। ফলে জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। শনিবার সকাল থেকে পালঘাটের রোডের একটি কালভার্টের নিচ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুপুর গড়াতেই সে দুর্গন্ধ টেকা দেয় গ্রামবাসীদের এলাকার মনে। এরপরে খবর দেওয়া হয় জগদ্দল থানায়। খবর পাওয়া যায় পুলিশের তরফ থেকে যে সেই কালভার্টের নিচে পড়ে থাকে একটি দেহ। পরে জানা যায় সেটি দিলীপের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পুলিশকে সোনাগাছি যৌনকর্মীদের সঙ্গে তুলনা করেছেন। তার এহেন মন্তব্যের পরেই সমালোচনার ঝড় গড়তে শুরু করেছে এলাকাবাসীর মনে। একজন অধ্যাপকের ভাষা কিভাবে এমন হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সুকান্ত এহেন মন্তব্যের প্রতিবাদে জানিয়েছে শনিবার তৃণমূলের অন্যতম রাজ্যের সম্পাদক কুণাল ঘোষের দাবি, সোনাগাছি যৌনকর্মীদের সঙ্গে এহেন করুণ কুচিকর মন্তব্যের জন্য সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়া উচিত। তিনি যা বলেছেন তা কিছুতেই সহ্য করা যাবে না। ঘাসফুল শিবিরের রাজ্যের মুখপাত্র এই দিন বলেছেন তিনি নাকি শিক্ষিত। তিনি কেন্দ্রের শিক্ষা দপ্তরের মন্ত্রী, অথচ কয়েকদিন ধরে তিনি প্রচুর লুজ টক করছেন। তার কেটে গেলে অর্থাৎ মাথা খারাপ হলে যেমন সবাই লুজ টক করে তেমন করছেন তিনি সোনাগাছির মা বোনেদের যারা পেশাগতভাবে যৌনকর্মী তাদের টেনে এনে এমন একটি বিকৃতি রাজনৈতিক মন্তব্য করেছেন। আমাদের প্রতিবাদ এই জায়গায়, যারা যৌনকর্মী তাদের যে যন্ত্রণা, তাদের যে বাধ্যবাধকতা, তাদের যে লড়াই, আজকের দিনে কিন্তু তাদের অধিকারের দাবি উঠে গিয়েছে। এই যুগে দাঁড়িয়ে এই মা বোনেদের অপমান করছেন সুকান্ত মজুমদার। তাদের বিরোধী দলনেতা কাউকে অপমান করবেন, এটি লোকে অপমান সহ্য করে নেবে?